হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ এবার 2026-এর ইতিহাস প্রশ্নপত্র আছে। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রত্যেকটা এমসিকিউ, এসএকিউ, শুদ্ধ অশুদ্ধের একেবারে সঠিক উত্তর। এবং তার সঙ্গে জানিয়ে রাখি, এবারের ইতিহাস প্রশ্নটা একটু কিন্তু ঘুরে এসছে, যে 4 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো একটু ঘুরিয়ে এসছে। তো যারা কোশ্চেনগুলো ভালো করে পড়েছো এবং প্রশ্ন ঘুরিয়ে আসলে কিভাবে লিখতে হয় জানো, তাদের জন্য এটা অসুবিধা হওয়ার কারণ নয়। আর 8 নম্বরের খুবই সুন্দর প্রশ্ন এসছে, কিন্তু একটু ট্রিকি প্রশ্ন ছিল। কিন্তু এমসিকিউ এসিকিউগুলো কিন্তু একদমই অত্যন্ত জলখাবার টাইপের প্রশ্ন ছিল। তো চলো আর কথা বাড়াচ্ছি না, একেবারে আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটা এমসিকিউর একেবারে 100% সঠিক উত্তর কোনগুলো হবে। তো চলো, বিভাগ কতে আমাদের যেটা প্রথমে আছে সেটা হলো 1-1। প্রথম প্রশ্নটা কি? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি? তাহলে মোট চিঠির সংখ্যা কয়টি ছিল? মোট চিঠির সংখ্যা ছিল 30টি। তাহলে প্রথম 1-1 দাগে কোনটা উত্তর? গয়ের দাগে কিন্তু উত্তর 30টি উত্তর। 2-এর দাগে প্রশ্ন কি? জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন। জীবন স্মৃতি গ্রন্থটি কে লিখেছেন? গয়ের দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো জীবন স্মৃতি। তাহলে 1-2 জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1-3 রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কবে? 1828 খ্রিস্টাব্দে। 1828 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঘয়ের দাগে হয়ে যাবে তোমাদের একেবারে সঠিক উত্তর। তো চলো পরবর্তী 1.4-এ যাই। তো এরপর চলো আমরা দেখে নিই 1.4-এর প্রশ্নটি। 1.4-এর প্রশ্ন কি ছিল? বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। তাহলে এটা হলো গয়ের দাগে উত্তর, গয়ের দাগে। 1-4ও হবে গয়ের দাগে। এরপরে আসি আমরা 1-5। 1-5 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? গয়ের দাগে 1835 খ্রিস্টাব্দে। তো তোমরা কিন্তু দেখছো প্রত্যেকটা প্রায় গয়ের দাগে উত্তর হচ্ছে। আমি অলরেডি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, হয় তোমরা খ অথবা গয়ের দাগে চুজ করবে, তাহলে অনেকগুলো এমসিকিউ ঠিক হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যারা বুদ্ধি করে গয়ের দাগেগুলোই আনসার করে এসছো এবং ভিডিও দেখে আনসার করে এসছো, আমি আশা করছি তোমরা এখান থেকে অনেকটাই মার্কস কিন্তু পাবে। তো 1-6টা দেখে নিই। ভারতের প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় কবে? কয়ের দাগে 1865 খ্রিস্টাব্দে। কয়ের দাগে ভারতের প্রথম কিন্তু উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়েছিল। 1-7 গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন। গয়া মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? গয়ের দাগে এটা উত্তর হবে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। মুন্ডা বিদ্রোহের কিন্তু নেতা ছিলেন গয়া মুন্ডা। 1-8 কি প্রশ্ন আছে? 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন কে? ডক্টর অনিল শীল। ঘয়ের দাগে, এটা কিন্তু একদম ঘয়ের দাগে উত্তর হয়ে যাবে। 1-9 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কবে? 1875 খ্রিস্টাব্দে। এটাও গয়ের দাগে উত্তর হবে। তো দেখতে পাচ্ছ যে অধিকাংশ উত্তর কিন্তু গয়ের দাগে হচ্ছে। 1-10 ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে? ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। তো চলো এরপর আমরা দেখে নিই 1-11 প্রশ্নটি কি আছে? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? গয়ের দাগে উত্তর জগদীশ চন্দ্র বসু কিন্তু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। 1-12 ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অর্থাৎ ক্ষয়ের দাগে কিন্তু উত্তরটা হয়ে যাবে। এরপর 1-13 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? ছিলেন ঘয়ের দাগে লালা লাজপত রায়। লালা লাজপত রায় কিন্তু 100% সঠিক উত্তর। 1-14 বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কবে? কোথায় হয়েছিল? গুজরাটে। তাহলে এটা হবে 1-14 কোনটা উত্তর? গুজরাট হবে সঠিক উত্তর। 1-15 দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে? দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন দেশপ্রাণ আর দেশবন্ধু কিন্তু আলাদা, এটা তাই ঘয়ের দাগে কিন্তু সঠিক উত্তর হবে। 1-16 কি দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন কে? দুকড়িবালা দেবী কিন্তু যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে। এইটা সঠিক উত্তর হবে বিপ্লবী আন্দোলন। 1-17 কনকলতা বড়ুয়া শহীদ হন। কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলন। এইটা হবে সঠিক উত্তর। এটা অনেকেই পারেনি, অনেক ছাত্রছাত্রী এই দুটো পারেনি, তাহলে দুটো উত্তর দেখে নাও। 1-16 হবে বিপ্লবী আন্দোলন এবং 1-17 হবে ভারত ছাড়ো আন্দোলন। চলো এরপর দেখে নিই 1-18 কি ছিল? দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? ঘয়ের দাগে উত্তর হবে গান্ধীজি। গান্ধীজি হয়ে যাবে সঠিক উত্তর। 1-19 ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন কবে? 1961 খ্রিস্টাব্দে। 1-20 হরিসিংহ রাজা ছিলেন কোথাকার? ছিলেন কাশ্মীর রাজ্যে। তাহলে এই পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত এমসিকিউ সমস্ত উত্তর তোমরা দেখে নিয়েছো। চলো এবার আমরা যাই যে এসএকিউ, যে উপবিভাগের বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে। 2-1.1 প্রশ্ন কি? বঙ্গদর্শন পত্রিকার
প্রথম সম্পাদক কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে অক্ষয় কুমার দত্ত। তাহলে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হয়ে যাবে অক্ষয় কুমার দত্ত। 2 নম্বর প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? উত্তর হয়ে যাবে 1842 খ্রিস্টাব্দে। 3, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। 4, মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর। এবার হলো ঠিক ভুল। বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বৎসর। হ্যাঁ, একেবারেই এটা কিন্তু হবে তোমার ঠিক। এটা হবে তোমার ঠিক, এটা হয়ে যাবে ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। না, এটা ভুল, এটা ঠিক নয়, এটা ভুল। গগনেন্দ্রনাথ ঠাকুর, এখানে বানানটা ভুল আছে, কিন্তু এটা হবে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। এটা হয়ে যাবে ঠিক। এবং সবশেষে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এটা হয়ে যাবে ঠিক। তো চলো এবার ক স্তম্ভ যাই। প্রথম, বল্লভভাই প্যাটেল হবে বারদৌলি আন্দোলন। তাহলে বল্লভভাই প্যাটেলের সঙ্গে বারদৌলি আন্দোলন, ডক্টর বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন, রশিদ আলী ছাত্র আন্দোলন এবং মেজর জেনারেল চৌধুরী হয়ে যাবে 4 দাগে। তো বুঝতে পারলে তোমরা এই পর্যন্ত সমস্ত প্রশ্নগুলি উত্তর, তোমরা সমস্ত সঠিক প্রশ্নের উত্তর দেখে নিয়েছো। চলো এরপর আমরা বিবৃতিগুলো দেখে নেই। বিবৃতি, প্রথম বিবৃতি কি বলছে? এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। কেন? প্রথম বিবৃতি কি? তিনি ছিলেন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি, তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। এইটা হয়ে যাবে সঠিক বিবৃতি। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3, অর্থাৎ এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। এইটা হয়ে যাবে সঠিক বিবৃতি। 3, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ। এইটা হয়ে যাবে তোমার 3 দাগের বিবৃতি। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। এটা হয়ে যাবে সঠিক বিবৃতি। 4 দাগের বিবৃতিটি কি? মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। এটা কি হবে? 2 দাগের ব্যাখ্যাটা ঠিক হবে। এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। যেগুলো আসলে 4 জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল সেগুলোই বেশিরভাগটা দেখতে পাচ্ছি যে 2 চলে এসেছে। তো চলো 4 মার্কসের এবং 8 মার্কসের প্রশ্নগুলো দেখে নিই। দেখো, বিভাগ ঘয়ে যে 4 মার্কসের প্রশ্নগুলো একটু কিন্তু একেবারে সোজাসুজি আসেনি, একটু ট্রিকি এসছে এবং প্রথম অধ্যায় এবং লাস্ট অধ্যায় থেকে কিন্তু অবাক করে দিয়ে কোনো রকম কিন্তু প্রশ্ন 4 মার্কসে দেয়নি, যেটা কিন্তু খুবই অবাক করা বিষয়। তো প্রথম যে প্রশ্নটা কি? 19 শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন? অর্থাৎ 19 শতকের নব্যবঙ্গ গোষ্ঠীর ফলাফল বা গুরুত্বের যে নেগেটিভ দিক সেটা যদি তোমরা এখানে লিখতে পারো তাহলে এখানে কিন্তু ফুল মার্কস পাবে। 19 শতকের নবজাগরণকে সীমাবদ্ধ নবজাগরণ বলা হয় কেন? এটাও ঠিক তাই, ফলাফলের যে নেগেটিভ সাইডটা সেটাও লিখতে হবে। আর কি? 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এটা এসছে। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? শিক্ষা বিশ্লেষণের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক, বাংলা মুদ্রা শিল্পী বন্ধুকিশোর রায়চৌধুরীর ভূমিকা। তোমরা একে একে দেখে নাও, মহাবিদ্যালয় চরিত্র বিশ্লেষণ করো। এটা হলো 8 মার্কসে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের ইতিহাস প্রশ্ন এবারে কিন্তু একেবারেই খুবই সোজা বা খুবই কঠিন বলা যাবে না, মিডিওকর প্রশ্ন কিন্তু তোমাদের এসছে। এবারে কিন্তু তোমাদের ইতিহাসের যে 4 মার্কসের প্রশ্ন অত্যন্ত কঠিন এসছে আমি যা দেখছি, এবং কোনো রকম কোনো কারো সাজেশন মেলেনি। একেবারে কিন্তু তথাকথিত যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হওয়ার কথা ছিল সেইগুলো কিন্তু একটাও আসেনি। তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলো 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট ছিল সেগুলো 2 মার্কসে চলে গেছে, এবং 4 মার্কসের একদমই আনকমন, একেবারে একটু কঠিন, একটু মাঝারি ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দিয়েছি। তো আশা করছি তোমরা মোটামুটি লিখে এসছো, এবং শর্ট প্রশ্ন যেহেতু কমন ছিল তোমরা একটা ভালো মার্কস এখান থেকে পেতে পারবে। তো এখনই এই ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে তারাও মিলিয়ে দেখতে পারে যে তারা কত মার্কস পেয়েছে। আর চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো প্রতিদিন এমনই সলভ আনসার পাওয়ার জন্য এবং সাজেশন পাওয়ার জন্য।